আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আমরা চ্যাপ্টার 8 পড়াছিলাম, ইন্টারনাল ফোর্স কনভেকশন। গত চ্যাপ্টারে গতদিন আমরা এগুলো করেছিলাম, অর্থাৎ কনস্ট্যান্ট সারফেস টেম্পারেচারে আমাদের হিট ট্রান্সফারটা কিভাবে, টেম্পারেচার ডিফারেন্সটা আমরা কিভাবে নিব। সেই ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে কনস্ট্যান্ট সারফেস টেম্পারেচার ক্ষেত্রে টেম্পারেচার ডিফারেন্সটা যেটা নিব আমরা, সেটা নর্মাল এভারেজ টেম্পারেচার ডিফারেন্স নিলে হবে না, যেহেতু এটা একটা প্যারাবোলিক শেপ। এক্ষেত্রে আমাদের অবশ্যই টেম্পারেচার ডিফারেন্সটা নিতে হবে ডেল্টি এলএন, লগারিদমিক মিন টেম্পারেচার ডিফারেন্স, যেটা আমরা গত ক্লাসে আমরা দেখিয়েছি। তো আমরা লগারিদমিক মিন টেম্পারেচারটা কি, যেটা আমরা যে ইকুয়েশন যেটা এখানে দেওয়া আছে ডেল্টি এলএন, যেটা সেখানে হচ্ছে এখানে আমরা সংখ্যায় বলতে পারি ডেল্টি ই মাইনাস ডেল্টি আই ডিভাইড বাই এলএন, ডেল্টি ই ডিভাইড বাই ডেল্টি আই। ডেল্টি ই হলো ডেল্টি ইটা হলো তোমার এক্সিট পয়েন্টের টেম্পারেচার ডিফারেন্স, আর ডেল্টি আইটা হলো এন্ট্রি পয়েন্টের টেম্পারেচার ডিফারেন্স। দুইটা ফ্লুইডের একটা হলো সারফেস টেম্পারেচার ডিফারেন্স, সারফেস টেম্পারেচার মাইনাস ফ্লুইডের টেম্পারেচার, সেটা হলো এক্সিট পয়েন্টে। আর ডেল্টা আইটা হলো সারফেস টেম্পারেচার মাইনাস ইনলেট টেম্পারেচার অফ দ্য ফ্লুইড। তো এটা তোমাদের খেয়াল রাখতে হবে, এটা মনে রাখতে হবে। তা আমরা এখন একটা ম্যাথমেটিক্যাল সলিউশন দেখি। তোমরা প্লিজ ওই যখন মাইকটা মিউট করে রাখো, আর মাইক যেন ওপেন আছে মনে হয়। অনেকেরই মাইক ওপেন আছে। এরিন জাহান, তোমার মাইক ওপেন। আচ্ছা, আমরা ম্যাথমেটিক্যাল একটা প্রবলেম আছে, এই ম্যাথটা করলে আমাদের হয়তো একটু কনসেপশনটা একটু ক্লিয়ার হবে। ওয়াটার এন্টার্স 2.5 centimeter internal diameter thin copper tube of a heat exchanger at 15 degrees centigrade at a rate of 0.3 kg per second and is heated by steam condensing outside at 120 degree centigrade. তো এই পাইপটা হিট হচ্ছে কার মাধ্যমে? স্টিম দ্বারা। স্টিম বলছি তোমাদেরকে, স্টিম দ্বারা যদি স্টিম কন্ডেন্সিং এর মাধ্যমে যদি হিটিং হয়, সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি ক্লাসে গত টপিকে আমরা বলছি যে এটা হবে কনস্ট্যান্ট সারফেস টেম্পারেচার। আর এটা যদি ইলেকট্রিক হিটার অথবা রেডিয়েশন মাধ্যমে হিটিং হতো, তাহলে সেটা হতো কনস্ট্যান্ট হিট ফ্লাক্স। ইরিন জাহান, তুমি বারবার এটা তোমার মাইকটা অন করতেছো কেন? রোল নাম্বার 46, রোল নাম্বার 46, রোল নাম্বার 46। এখানে যেহেতু হিটিং ওয়াটার ইন টিউব বাই স্টিম, তাহলে স্টিম দিয়ে হিট করলেই সেটা আমাকে কনস্ট্যান্ট সারফেস টেম্পারেচার ধরতে হবে। পাইপটা সারফেস টেম্পারেচার থাকবে কনস্ট্যান্ট। If the average heat transfer coefficient is 800 watt per meter square Kelvin, determine the length of the tube required in order to heat the water to 115 degree centigrade. ছবিটা দেখবো আমরা। এটা হলো একটা পাইপ বা টিউব, যেটি বলো স্টিমের মাধ্যমে এটাকে হিট করা হচ্ছে। পাইপটাকে স্টিমের মাধ্যমে যদি সারফেসটাকে হিট করা হয়, কন্ডেন্স স্টিমটা যদি এখানে চালায় দাও, তাহলে সেই স্টিম কন্ডেন্স হবে এবং সারফেসটা একটা টেম্পারেচার মেনটেন করবে। সেই টেম্পারেচার হলো 120 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কনস্ট্যান্ট টেম্পারেচার। তাহলে এই ধরনের যখনই কোনো ম্যাথ আসবে, সেই ক্ষেত্রে তোমার ডেল্টি এলএন নিতে হবে, টেম্পারেচার ডিফারেন্সটা। বাকি সব জিনিস একই। এখানে তোমার ইনলেট টেম্পারেচার পাচ্ছ ওয়াটারের এম ডট পাচ্ছ, আর আউটসাইড টেম্পারেচারও দেওয়া আছে, এটা ডায়ামিটার দেওয়া আছে।
সুতরাং তাহলে আমাদের এখানে প্রপার্টিজ বের করতে হবে ওয়াটারের প্রপার্টিজ বের করতে হলে আমাদের কি টেম্পারেচার নিতে হবে, এভারেজ টেম্পারেচারটা নিতে হবে। বাল্ক মিন টেম্পারেচার সেটা হলো ইনলেট টেম্পারেচার, আর ইনলেট টেম্পারেচার প্লাস আউটলেট টেম্পারেচার ডিভাইড বাই 2। তাহলে বাল্ক মিন টেম্পারেচার হলো 65 ডিগ্রি সেন্টিগ্রেড। 65 ডিগ্রি সেন্টিগ্রেডে তুমি স্পেসিফিক হিট সিপির মান বের করবা, এটা হলো 4187, তোমরা এই দেখে পাবা, টেবিল থেকে পাবা। আর হিট অফ কন্ডেনসেশন অফ স্টিম এট 120 ডিগ্রি সেন্টিগ্রেড এটাও নিয়েছে, বাট এটা দরকার হয় না, এটাও তুমি পেয়ে যাবা ওখানে টেবিল 8-9-এ। আমাদের নরমাল তাহলে এখানে যেহেতু এক্সিট টেম্পারেচার দেওয়া আছে, প্রবলেমটা এক্সিট টেম্পারেচার দেওয়া আছে, ইনলেট টেম্পারেচার দেওয়া আছে, তাহলে আমাদের সিপির মান দেওয়া আছে, তাহলে সহজে হিট ট্রান্সফারটা আমরা বের করতে পারবো। হিট ট্রান্সফারটা আমরা বের করবো কিভাবে? m dot q dot is equal to m dot cp t exit minus t inlet। এটার মাধ্যমে আমরা হিট ট্রান্সফারটা ইজিলি বের করে সবকিছু আমার জানা আছে, তাহলে আমার হিট ট্রান্সফার পেলাম 125.6 কিলোওয়াট। এটা ঠিক আছে যে ফ্লুইড একদিক দিয়ে ঢুকতেছে একদিক দিয়ে বের হচ্ছে, সুতরাং ইনলেট আউটলেট টেম্পারেচার এটা ইনলেট আউটলেট টেম্পারেচার নিলে হবে। কিন্তু তোমার আরেকটা যে ইকুয়েশন আছে সেটা যেটা দেখাইলাম তোমাদেরকে, এই যে ইকুয়েশনটা q dot is equal to hs del t ln, এখানে যদি হিট ট্রান্সফার বের করতে হয় সেই ক্ষেত্রে তোমার এটা হবে del t ln। আর যেটা মাস ফ্লো রেট দিয়ে যেটা আমরা করতেছি এটার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, এটার ক্ষেত্রে এক্সিট টেম্পারেচার আর ইনলেট টেম্পারেচার ডিফারেন্স আমি হিট ট্রান্সফার বের করতে পারবো। এই দুটো হিট ট্রান্সফার আমাদের সেম হবে, একই হবে। যাই হোক, আমরা হিট ট্রান্সফারটা পেয়ে গেলাম। এখন আমাদের টার্গেট হলো যে আমরা লগ মিন টেম্পারেচার ডিফারেন্স আমাদের লাগবে। আমরা যে ইকুয়েশনটা ইউজ করব q dot is equal to hs del t ln, আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে determine the length of the tube required in order to heat the water to 115 degree centigrade। আমাদের লেন্থ অফ দ্য টিউব, কতটুকু লেন্থ হলে টিউবের আউটলেট টেম্পারেচার 115 ডিগ্রি হবে। আমাদের লেন্থ বের করতে হবে, লেন্থ মানে এরিয়াটা বের করতে হবে। এরিয়ার যে ইকুয়েশন সেটা হলো আমাদের q dot equal to hs del t ln, এই যে ইকুয়েশনটা q dot equal to hs del t ln, and del t ln যদি আমাদের বের করতে হয় তাহলে আমাদের del t e লাগবে, del t i লাগবে। del t e টা কি? del t is equal to exit, অর্থাৎ এক্সিট পয়েন্টের টেম্পারেচার ডিফারেন্স, অর্থাৎ ts minus te। ts এর ভ্যালু জানি 120 আর te এক্সিট টেম্পারেচার জানি 150, তাহলে হচ্ছে তোমার 5 ডিগ্রি সেন্টিগ্রেড। whereas ti ইনলেট পয়েন্টে তোমার পাইপের টেম্পারেচার তো একই, সারফেস কনস্ট্যান্ট যেহেতু এটা 120, আর ইনলেট টেম্পারেচার ওয়াটার টেম্পারেচার ছিল 115, তাহলে আমরা এখানে পেলাম 105 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে del t ln এখান থেকে বের করা যাচ্ছে সহজে এই ফর্মুলা দিয়ে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 32.85 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা ইউজ করবো আমরা, এটা ইউজ করে এই ফর্মুলাতে q dot equal to hs del t ln, এখানে আমার শুধু আননোন আছে এরিয়া, সারফেস এরিয়া, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে সারফেস এরিয়া ইকুয়াল টু 4.78 মিটার স্কয়ার। Then the required tube length becomes s equal to pi d ln, pi dl, এখানে আমি পাচ্ছি l এর ভ্যালুটা হচ্ছে s বাই pi d সমান 61 মিটার পাচ্ছি আমরা। তাহলে 61 মিটারটা আমরা লেন্থ পাচ্ছি, যে লেন্থটা আমাদের বের করতে বলছে এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে দুটো ইকুয়েশন আমরা ইউজ করলাম, একটা হলো এই ইকুয়েশনটা q dot equal to m dot cp t e minus ti, এই ইকুয়েশনটা ইউজ করছি যেহেতু আমরা এখানে এক্সিট টেম্পারেচার এবং ইনলেট টেম্পারেচার জানি, সেখানে আমরা সহজেই হিট ট্রান্সফার রেটটা বের করলাম। এই হিট ট্রান্সফার রেটটা দিয়ে আমরা পরে আননোন যেটা এস এর ভ্যালুটা আমরা বের করব, সেক্ষেত্রে del t ln লাগবে, del t ln টা বের করলাম, সুতরাং আমার রেজাল্ট এসে গেল 61 মিটার। এখন এখানে বলছে যে যদি আমরা বাল্ক মিন টেম্পারেচারটা যেটা আমাদের যেটা ছিল, যেটা এভারেজ টেম্পারেচারটা 65 ছিল, আর অ্যারিথমেটিক টেম্পারেচার, আর যদি আমাদের এটা আমরা এইভাবে করতাম
এইচ এস এখানে ডেল্টা এলএন না দিয়ে যদি আমরা টিএস মাইনাস টি এভারেজ যেটা সেটা দিয়ে বিয়োগ করতাম তাহলে আমাদের রেজাল্ট অন্যরকম আসতো। তাহলে আমাদের টিএস এর ভ্যালু ছিল 120 আর এই ওয়াটারের যে এভারেজ টেম্পারেচার পেয়েছিলাম 65। তাহলে ডেল্টা এলএন না করলে আমাদের 55 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে আমাদের করতে হতো। সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট এর এল এর মান আসতো 36 মিটার। এখানে 36 মিটার আর এখানে হলো 61 মিটার, অনেক এরর হয়ে যেত। কাজেই এই কেউ যদি এভারেজ টেম্পারেচার নর্মাল এভারেজ টেম্পারেচার দিয়ে করে তাহলে তার অঙ্কটা ভুল হবে। এই ক্ষেত্রে কনসেপশন ভুল হবে, আর রেজাল্ট সে 0 পাবে এখানে। আর এখানে তাকে অবশ্যই করতে হবে যদি কনস্ট্যান্ট সারফেস টেম্পারেচার হয় পাইপের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে ডেল্টা এলএন দিয়ে করতে হবে। ডেল্টা এলএন দিয়ে না করলে তোমার ক্যালকুলেশনে মারাত্মক ভুল হয়ে যাবে। আমরা এখন একটা ডেরিভেশন দেখবো, লেমিনার ফ্লো ইন টিউবস। লেমিনার ফ্লো ইন টিউবস এর ক্ষেত্রে আমরা ভেলোসিটি প্রোফাইলটা দেখবো আর ম্যাক্সিমাম ভেলোসিটি এভারেজ ভেলোসিটি কত হয় এটা আমরা বের করবো। এভারেজ ভেলোসিটি আর ম্যাক্সিমাম ভেলোসিটির মধ্যে রিলেশন অ্যাজ ওয়েল এজ লেমিনার ফ্লো ফুললি ডেভেলপড ফ্লো যদি হয়, এটা যদি লেমিনার হয় পাইপের ক্ষেত্রে সেই ভেলোসিটি প্রোফাইলটা আমরা ডিরাইভ করবো। আমি আসলে এই যে ভেলোসিটি প্রোফাইলটা ইউ, এটার ক্ষেত্রে আমরা এই এরকম একটা ইকুয়েশন ডিরাইভ করে বলবো যে এটা একটা প্যারাবোলিক ইকুয়েশন। এটা আমরা দেখাবো। আর তার সাথে একটা জিনিস দেখাবো যে ইউ ম্যাক্স ইজ ইকুয়াল টু 2 ভি অ্যাভারেজ, অর্থাৎ ভি অ্যাভারেজটা হবে ম্যাক্সিমাম ভেলোসিটির অর্ধেক। সেটা আমরা ডিরাইভ করে আসতেছি। ডেরিভেশন করার আগে আমাদের কিছু অ্যাজাম্পশন আছে। লেমিনার ফ্লো ইন দ্য টিউবের ক্ষেত্রে অ্যাজাম্পশন হলো অ্যাজ ইউজুয়াল সবগুলোর ক্ষেত্রে আমরা স্টেডি লেমিনার ফ্লো ধরবো, যেহেতু এটা লেমিনার ফ্লো তা স্টেডি লেমিনার ফ্লো। তারপরে অ্যাজাম্পশন হলো ইনকম্প্রেসিবল ফ্লুইড। নরমালি লিকুইড গুলো তো ইনকম্প্রেসিবল হয়, ইনকম্প্রেসিবল ফ্লুইড ধরবো। এয়ারটাও ইনকম্প্রেসিবল হবে আপ টু সার্টেন ভেলোসিটি পর্যন্ত। আর কনস্ট্যান্ট প্রপার্টিজ আমরা ধরবো যে থ্রুআউট the system properties are constant. Fully developed region ধরবো আমরা। আর straight circular tube টা হবে straight. The velocity profile UR remains unchanged in the flow direction. এটা আমরা আগেও দেখছি যে ফ্লো ডাইরেকশনের ভেলোসিটি প্রোফাইলটা ফুলি ডেভেলপড হলে আর আমাদের এটা চেঞ্জ হয় না, সেটা আরে আগের একটা ডেরিভেশন আগে আমরা ডেরিভেশন করে আমরা দেখাইছি। নো মোশন ইন দ্য রেডিয়াল ডাইরেকশন, ধরে নেব যে রেডিয়াল ডাইরেকশনে কোনো মোশন হবে না। আর নো অ্যাক্সেলারেশন। দিস আর দ্য অ্যাজাম্পশন ফর লেমিনার ফ্লো ইন দ্য টিউব। আমরা এখানে একটা টিউবের ছবি দেখা যাচ্ছে, একটা টিউব। এই টিউবের ভিতরে একটা ভেলোসিটি প্রোফাইল ড্র করা হয়েছে। সেই ভেলোসিটি প্রোফাইলটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা প্যারাবোলিক শেপ। আর সেন্টারে হলো ম্যাক্সিমাম ভেলোসিটি, সবচেয়ে হাইয়েস্ট। আর এই পাইপের রেডিয়াসটা হলো ক্যাপিটাল আর, আর স্মল আর হলো যে কোনো একটা পয়েন্টের রেডিয়াস তুমি যদি কনসিডার করো। আর এখানে দেখা যাচ্ছে সেন্টারে হলো ইউ ম্যাক্স, অর্থাৎ এই পাইপের ভিতরে যে ফ্লুইডটা ফ্লো করতেছে তার ফ্লুইডের সব ফ্লুইডের ভেলোসিটি সমান না। সেন্টারে যে ফ্লুইডটা থাকবে সেই ফ্লুইড সেন্টারে যে ফ্লুইড পার্টিকেল গুলো থাকবে সেই ফ্লুইড পার্টিকেলের ভেলোসিটি সবচেয়ে বেশি থাকবে, সেটার নাম হলো, সেটাকে আমরা বলবো ইউ ম্যাক্স, ম্যাক্সিমাম ভেলোসিটি। আমরা এখানে একটা রিং শেপড একটা ডিফারেনশিয়াল কন্ট্রোল ভলিউম আমরা নিব। এখান থেকে ডেরিভেশন করতে গেলে আমাদের কন্ট্রোল ভলিউম একটা স্মল ডিফারেনশিয়েট কন্ট্রোল ভলিউম আমাদেরকে রিং শেপ, রিং এর মতো চারিদিক, যেহেতু পাইপটা একটা গোল, তাহলে আমরা রিং এর মতো পাইপের ভিতরে একটা রিং এর মতো একটা ডিফারেনশিয়াল কন্ট্রোল ভলিউম নেব, যার এখানে যেটা দেখানো আছে যে ডিআর হলো তার থিকনেস আর উইডথ অর্থাৎ লেন্থ হবে ডিএক্স। এটাকে যদি আমরা একটু বড় করে দেখাই তাহলে এটা আসছে এরকম শেপ, যেটা আমরা চ্যাপ্টার 6 এ আমরা কন্ট্রোল ভলিউম নিয়ে কিছু ডেরিভেশন করেছিলাম। যে এরকম একটা যদি কন্ট্রোল ভলিউম আমরা নিয়ে সেখানে কি কি ফোর্স কাজ করে সেটা দেখি, তাহলে এখানে দেখা যাচ্ছে দুটো ফোর্স মেইনলি কাজ করে, একটা হলো প্রেসার ফোর্স, একটা হলো শেয়ার ফোর্স। প্রেসার ফোর্স আর শেয়ার ফোর্স, এখানে দেখা যাচ্ছে যে বাম পাশের যে ফেসটা আছে এই ফেসটার ডিআর হলো তার ডিস্টেন্স,
এখানে প্রেসার ফোর্স px যদি হয় আর এটা যখন dx ডিস্টেন্স কভার করবে ডান দিকে, তাহলে এটা প্রেসার হয়ে যাচ্ছে px প্লাস px প্লাস dx। তাহলে এটা দুই ধরনের দুই ডাইরেকশনে কাজ করছে, একটা হলো টুয়ার্ড দ্য রাইট, একটা হলো অপোজিট ডাইরেকশনে কাজ করছে। সিমিলারলি টাউ টাউ যে ফেসে কাজ করছে সেই ফেসের ইয়াটা হলো তোমার লেন্থটা হলো dx, আর উপরের ফেসে যেটা কাজ করছে এটা হলো তোমার আর টাউ আর যেটা কাজ করতেছে এখানে নিচের ফেসটা যেটা সেটা টাউ আর, উপরের ফেসে হলো টাউ আর প্লাস dr। এখন আমার এখানে ফোর্স ব্যালেন্স যদি আমরা করি, কিন্তু ফ্লো ডাইরেকশন, ফ্লো তো লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, তো লেফট থেকে রাইটে আমরা পজিটিভ ধরবো, তাহলে px টা পজিটিভ আর টাউ আর টা পজিটিভ, আর এই দুটো হলো নেগেটিভ। তাহলে আমরা এখানে প্রেসার দেখানো আছে, প্রেসারকে যদি ফোর্সে কনভার্ট করতে হয় তাহলে এরিয়া দিয়ে গুণ করতে হবে। এরিয়াটা হলো 2 পাই r dr ইনটু পি তো আছে সাফিক্স x, 2 পাই r dr, ঠিক আছে। এরিয়াটা হবে যেহেতু এটা সার্কুলার, তাহলে 2 পাই r হলো তার পেরিফেরি ইনটু dr, তাহলে আমরা এরিয়াটা পেয়ে গেলাম। এরিয়াতে পি এর সাথে এরিয়া ইনটু পি দিয়ে গুণ করলে তাহলে তোমার এখানে ফোর্স পেয়ে গেলাম, প্রেসার ফোর্স। সিমিলারলি এটা নেগেটিভ দিয়ে এটাকে এভাবে লিখলাম 2 পাই r dr p ইনটু p সাফিক্স x প্লাস dx। আর টাউ এর ক্ষেত্রে এটা পজিটিভ, তার ক্ষেত্রে 2 পাই r ইনটু dx হবে এটা dx টাউ r, আর এটা হলো 2 পাই r dx টাউ r প্লাস dr ইকুয়াল টু 0। এটা হলো মাইনাস হবে যেহেতু এটা অপোজিট ডাইরেকশন, ফ্লো ডাইরেকশনটা পজিটিভ ধরছে আর অপোজিট ডাইরেকশনটা নেগেটিভ ধরা হচ্ছে। তাহলে আমরা পাচ্ছি এখানে এই ইকুয়েশন থেকে আমরা যদি এটাকে 2 পাই dr dx যদি দিয়ে আমরা ভাগ করি, তাহলে আমাদের এটা ভাগ করার পর এটা রিঅ্যারেঞ্জ করলে আমাদের দাঁড়াচ্ছে 2 পাই dr dx যদি ভাগ করি এবং রিঅ্যারেঞ্জ করি তাহলে দাঁড়াচ্ছে r p সাফিক্স x plus dx minus p suffix x divided by dx plus r tau r plus dr minus r tau r divided by dr equal to 0। এখন এখানে কিছু আমরা অ্যাপ্লাই করব, টেকিং দ্য লিমিট dr এবং dx, এই দুটো জিনিস হলো আমরা ধরবো যে dr এবং dx যেটা এই যে dr এবং dx স্মল যে এলিমেন্টের আমরা একটা রেডিয়াল আর একটা হলো অ্যাক্সিয়াল ডিসটেন্স আমরা নিয়েছি, এই দুইটা ডিসটেন্সকে আমরা টেন্স টু 0 যদি ধরি, টেন্স টু 0 ধরলে আমাদের এখানে যেটা ডিফারেন্সটা আছে প্রেসার ডিফারেন্সটা আমরা সরাসরি ডিপি দ্বারা লিখতে পারি, ডিপি বাই ডিএক্স। যেহেতু এটা একটা হলো এই পয়েন্টের প্রেসার আর পিএক্সটা হলো বাম পাশে এই পয়েন্টের প্রেসার, এই দুটো ডিসটেন্স যদি আমাদের টেন্স টু 0 হয় তাহলে আমরা এটা এই দুটো বিয়োগফলকে আমরা ডিপি এবং এই দুটোর বিয়োগফলকে আমরা ডিআর দ্বারা প্রকাশ করতে পারি। কাজে আমরা এখান থেকে লিখলাম কিভাবে, যেহেতু এই দুইটা টেন্স টু 0 তাহলে উপরের টার্মটাকে আমরা ডিপি ডিভাইডেড বাই ডিএক্স, ডিএক্স তো নিচে ছিল আগে থেকে, আর উপরের টার্মটাকে আমরা লিখছি ডি টাউ আর বাই ডিআর ইকুয়াল টু 0, আমরা এটা লিখতে পারি। এখন টাউটা আমরা জানি, টাউ ইকুয়াল টু যেটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে তোমাদেরকে বলছি শিয়ার স্ট্রেস ইকুয়াল টু মাইনাস মিউ ডেল ইউ বাই ডেল আর, এটা ইকুয়েশন। এটার পরিবর্তে আমরা মাইনাস মিউ ডিইউ বাই ডিআর যদি এখানে বসায় দিয়ে এটাকে রিঅ্যারেঞ্জ করলে আসতেছে এরকম মিউ বাই আর ডি ডিআর উইদিন ব্র্যাকেটে আর ডিইউ ডিআর ইকুয়াল টু ডিপি বাই ডিএক্স, এরকম একটা টার্ম আসবে যদি টাউর ভ্যালুটা এখানে বসায় দিই। রিঅ্যারেঞ্জিং এন্ড ইন্টিগ্রেটিং ইট টুয়াইস টু গিভ, এটাকে যদি আমরা দুইবার ইন্টিগ্রেশন করি এবং রিঅ্যারেঞ্জ করি তাহলে ফাইনাল যে ইকুয়েশনটা আসছে, একবার ইকুয়েশন দুইটা কনস্ট্যান্ট আসছে c1 এবং c2, দুইবার ইন্টিগ্রেশন করলে তাহলে সেটা আসছে ইউ আর ইকুয়াল টু 1/4 মিউ ডিপি বাই ডিএক্স
প্লাস C1 ln R প্লাস C2। এটা তোমরা বাসায় করতে হবে, একটু না করলে মুখস্থ করা কঠিন হবে। এটা দুইবার ইন্টিগ্রেশন করে তোমরা এরকম একটা টার্ম পাবা। এই ইকুয়েশনটা অর্থাৎ 8-38 এর ভিতরে আমাকে দুইটা বাউন্ডারি কন্ডিশন যদি বসা দেই, তাহলে C1 এবং C2 এর ভ্যালু আমরা পেয়ে যাব। বাউন্ডারি কন্ডিশন কি? একটা হলো সিমেট্রি, একটা সার্কেলের ভিতরে কিন্তু রেডিয়াস যদি সেন্টার হয়, রেডিয়াসের উপর দিকে এক ধরনের ভেলোসিটি প্রোফাইল, নিচের দিকেও সেম ধরনের ভেলোসিটি প্রোফাইল, অর্থাৎ সেন্টার দুই সাইডে সিমেট্রি অ্যাবাউট দ্য সেন্টার লাইন। সেই ক্ষেত্রে du বাই dr ইকুয়াল টু 0 এট r ইকুয়াল টু 0, অর্থাৎ r যেখানে 0 হয়ে যাবে এট সেন্টার লাইনে, সেখানে del u বাই del r ইকুয়াল টু 0। এটা একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন হলো নো স্লিপ কন্ডিশন, যেখানে নো স্লিপ তো তোমরা জানো যে স্টেটমেন্ট পয়েন্ট যেখানে ভেলোসিটি 0 ইকুয়াল টু 0 হয় যখন r ইকুয়াল টু ক্যাপিটাল R। সেই ক্ষেত্রেও আমরা এই দুটো কন্ডিশন যদি এই ইকুয়েশনটা 8-38 এর ভিতরে অ্যাপ্লাই করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো এই ইকুয়েশন পাবো আমরা। সেখানে C1 C2 আর থাকতেছে না, এই ফর্মে আসবে, অর্থাৎ u is a function of r equal to minus r square 4u mu within bracket dp by dx within bracket 1 minus r square by capital R square। এটি হলো তোমার velocity profile। Therefore the velocity profile in fully developed laminar flow in a tube is parabolic with a maximum at the center line and minimum 0 at the tube wall। তাহলে এই যে শেপটা আমরা দেখাইলাম প্রথমে, এই শেপটা যে লেমিনার ফ্লো ফুললি ডেভেলপড, যদি কোনো পাইপের ভিতর দিয়ে লেমিনার ফ্লো থাকে এবং সেটা যদি ফুললি ডেভেলপড হয়, সেটা যে প্যারাবোলিক, সেটাই আমরা প্রমাণ করলাম, সেটাই আমরা দেখাইলাম ইকুয়েশনটা। এটা একটা প্যারাবোলিক ইকুয়েশন, তো এটা আমাদের প্রমাণ করতে হতে পারে। যদি বলে যে প্রুভ দ্যাট দ্য ভেলোসিটি প্রোফাইল ইন এ ফুললি ডেভেলপড laminar flow in a tube is parabolic, তাহলে তোমাকে এই ইকুয়েশন ডিরাইভ করে তোমাদেরকে বলতে হবে যে হ্যাঁ এটাই প্যারাবোলিক with maximum at the central line and minimum 0 at the tube wall। সেটা তো আমরা জানি যে সেন্ট্রাল লাইনের ম্যাক্সিমাম আর এখানে আমরা যেটা বললাম, এখানে হলো অলসো দ্য axial velocity u is positive। এটা axial velocity u যেটা, u এর ভ্যালুটা অবশ্যই পজিটিভ হবে, কিন্তু এখানে একটা নেগেটিভ চিহ্ন আছে। সেখানে বলছে that the axial pressure gradient dp by dx এর ভ্যালুটা মাস্ট বি নেগেটিভ হতে হবে। এটা যদি নেগেটিভ না হয়, তাহলে u এর ভ্যালুটা পজিটিভ থাকবে না। এর ভ্যালুটা যদি পজিটিভ রাখতে হয়, তাহলে dp by dx নেগেটিভ হতে হবে। কাজেই আমরা বলতে পারি যে প্রেসার মাস্ট ডিক্রিজ দ্য ফ্লো ডাইরেকশন বিকজ অফ ভিসকাস ইফেক্ট। ফ্লো ডাইরেকশনে ডান দিকে তুমি যখন যাবে, বাম দিক থেকে যেদিকে ফ্লো হচ্ছে, তাহলে লেফট থেকে রাইটে গেলে প্রেসার ডিফারেন্স যেটা হবে dp by dx, এটা নেগেটিভ হবে। এটা নেগেটিভ না হলে u এর ভ্যালুটা পজিটিভ হতে পারে না, সেটা বলছি। এখন ইকুয়েশন 39 আর ইকুয়েশন 39 যেটা পেলাম আমরা, এটা এই ইকুয়েশনটা যদি আমরা প্রথমে যে ফার্স্ট এই চ্যাপ্টারের প্রথম যে ক্লাসটা, সেখানে আমরা এভারেজ ভেলোসিটি দেখাইছিলাম, সেই এভারেজ ভেলোসিটি ইউ আর একটা টার্ম ছিল, সেটাতে যদি বসায় দিই তাহলে এভারেজ ভেলোসিটি আমরা পেয়ে যাব। সেই এই 8-2 যেটা প্রথম দিকে যে ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনটা হলো এটা, এই যে বাম পাশে দেখানো আছে, ভি এভারেজ ইকুয়াল 2 বাই r স্কয়ার ইন্টিগ্রেশন 0 টু r ইউ আর আর dr। এই ইকুয়েশনটা ছিল 8-2। এখানে ভিতরে একটা ইয়ে আছে ইউ আর, এই ভ্যালুটা যদি আমরা বসাই দিই 39 থেকে, ইউ আর এর ভ্যালুটা অর্থাৎ এই ডান পাশের পার্টটুকু যদি আমরা ইউ আর এর জায়গায় বসাই দিই, তাহলে আমার ইকুয়েশনটা আসছে এরকম। এটাকে রিঅ্যারেঞ্জ করে যদি আমরা, তাহলে আমাদের যে এটা আসছে সেটা মাইনাস আর স্কয়ার বাই 8 মিউ উইদিন ব্র্যাকেটে ডিপি বাই ডিএক্স। এখন এটা 8-40 ইকুয়েশন নাম দেওয়া হলো। এখন এই ইকুয়েশনটা সাথে যদি আমরা আগের ইকুয়েশনটা যেটা এইটা, এই দুটো যদি কম্বাইন করি, তাহলে আমরা এখানে দেখো, এখানে এই রাইট সাইডের টার্মটা আর স্কয়ার বাই 4 মিউ ডিপি ডিএক্স, এখানে একটা মিল আছে। এখানে যদি আমরা ভি অ্যাভারেজের সাথে যদি আমরা এটা রিলেশন আনতে চাই, তাহলে আমরা এখানে আর স্কয়ার বাই 4 মিউ
dpdx এই টার্মটুকুর সাথে যদি তুমি এখানে নিচে একটা 2 দিয়ে এটা করা যায়, গুণ করা যায়, তাহলে 8 হয়ে যাচ্ছে। এখানে 8 আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, v average u r equal to 2 v average within bracket, এই টার্মটা তো থাকবেই, এই টার্মটা তো থাকতেছে, এই টার্মটা কোনো পরিবর্তন হবে না, শুধু এই টার্মটার সাথে যেহেতু মিল আছে, এখানে একটা 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাচ্ছে v average হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে এই দুটো কম্বাইন করলে u r equal to এখানে 2 v average, এই 2 v average যদি এই যে v average এটা যদি 2 দিয়ে গুণ করো তাহলে আসতেছে 2 ইকুয়াল 1/4 r স্কয়ার বাই 4 মিউ, r স্কয়ার বাই 4 মিউ, এই যে এখানে এই বাইটা। সুতরাং এটাকে আমরা ইন টার্মস অফ v average within bracket 1 minus r স্কয়ার বাই ক্যাপিটাল R স্কয়ার, এটা আমরা লিখতে পারি কম্বাইন করে। তাহলে একটা v average সাথে একটা ভেলোসিটি প্রোফাইলের একটা রিলেশন এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে ম্যাক্সিমাম ভেলোসিটি occur at the central line and is determined from equation 41। আগের যে 41 ইকুয়েশনে যদি আমরা ম্যাক্সিমাম ভেলোসিটি কোন জায়গায় হবে সেটা বের করার জন্য সেন্ট্রাল লাইনে হবে, তো সেটা সেন্ট্রাল লাইনে আমার r এর ভ্যালু কত আমরা জানি, r স্মল r হলো সেন্ট্রাল লাইনে হলো 0, আর এটা 0 হলে এই টার্মটা ডান পাশে মাইনাসের পরে যে টার্মটা, এই টার্মটা হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। 0 হলে তাহলে আমাদের এটা 1 মাইনাস 0 তো 1ই থাকতেছে, তাহলে ইউ আর, তাহলে ইউ আরটা এটা ম্যাক্সিমাম হবে তখন যখন আর এর ভ্যালুটা 0 হবে। কাজে আমরা এটা লিখতে পারি ইউ ম্যাক্স ইজ ইকুয়াল টু 2v অ্যাভারেজ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি the average velocity in fully developed laminar pipe flow is 1/2 of the maximum velocity। এটা v equal to v average equal to লিখতে পারি half of u max, অর্থাৎ u max এর যে ভেলোসিটি আছে ম্যাক্সিমাম ভেলোসিটি তার অর্ধেক হবে অ্যাভারেজ ভেলোসিটি। এই যে u max যেটা এখানে, এটা এই লাইনটা যেটা আছে এই লাইনটার অর্ধেক যদি হয়, অর্ধেক যদি নাও অর্ধেকটাই হবে অ্যাভারেজ ভেলোসিটি। এটাও একটা প্রমাণ প্রুফ করলাম আমরা। এখন এটা এই ডেরিভেশনটা দুই রকম ভাবে আসতে পারে। একটা হলো যে prove that the average velocity in fully developed laminar flow pipe flow is 1/2 of the maximum velocity। এটা যদি হয় তাহলে এই পর্যন্ত করতে হবে, এই -42 পর্যন্ত করতে হবে। আর যদি এরকম হয় যে velocity প্রোফাইলটা দেখাইতে বলি যে velocity profile is parabolic, fully developed laminar flow in the tube, the velocity profile is parabolic, এটা প্রমাণ করতে তাহলে এই 8-39 পর্যন্ত করতে হবে। আর যদি তোমাকে এভারেজ ভেলোসিটি এটা দেওয়া হয় তাহলে ওটাও করতে হবে, ওটা করে তারপর এডিশনালি এই পর্যন্ত আর করতে হবে। এটা করার পরেও আরো এই পর্যন্ত আর এগুলো করে ফাইনালি ইউ ম্যাক্স ইকুয়াল টু ভি এভারেজ এটা পর্যন্ত প্রমাণ করতে হবে। তাহলে এটা হলো তোমার একটা দুইটা থিওরি এখানে এসে গেল। একটা হলো যে পাইপের ভিতরতে যদি লেমিনার ফুললি ডেভেলপড ফ্লো হয় সেই ক্ষেত্রে এটা একটা প্যারাবোলিক, এটা একটা দেখাইতে হতে পারে। আরেকটা হতে পারে অ্যাভারেজ ভেলোসিটি ইকুয়াল টু হাফ অফ দা ম্যাক্সিমাম ভেলোসিটি। ক্লিয়ার? এটা একটু বাসায় প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে এটা পারবে না। এখানে অনেক শর্টকাট করে দেওয়া আছে, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, বাউন্ডারি কন্ডিশন গুলো একটু শর্টকাট করে এটা করা আছে, বাট এটা তোমাকে বাসায় একটু প্র্যাকটিস করলে তাহলে তোমাদের এটা ক্লিয়ার হবে। এখন আমরা দেখবো যে প্রেসার ড্রপ। প্রেসার ড্রপটা কি? যখন কোনো পাইপের ভিতরে কোনো ফ্লো হয়, সে ফ্লো হলে সেখানে প্রেসার ড্রপটা অবশ্যই হবে। সেটা আমাদের খুবই ইন্টারেস্ট। আমরা কেন এখানে আমাদের প্রেসার ড্রপটা কতটুকু সেটা জানতে পারলে আমাদের পাম্পিং পাওয়ার কতটুকু লাগবে সেটা আমরা বের করতে পারবো। কাজে প্রেসার ড্রপ হলো কোয়ান্টিটি of interest in the analysis of pipe flow is the pressure drop del P, since it is directly related to the power requirement of a fan or pump to maintain flow. Power requirement of a fan বা মেইনটেইন ফ্লো করতে গেলে আমাদের প্রেসার ড্রপ ক্যালকুলেশন না থাকলে ফ্যানের পাওয়ার বা পাম্পের পাওয়ার কতটুকু লাগবে সেটা আমরা জানবো না। এই জন্য প্রেসার ড্রপ আমাদের জানতে হবে। আমরা ওয়ান ইমপ্লিকেশন
from equation 8-37 is the pressure drop gradient. dp by dx must be constant. dp by dx যেটা আমরা আগে দেখাইলাম ইকুয়েশন 37 এ যাই একটু। এই যে dp by dx এটা বলছে যে এটা একটা কনস্ট্যান্ট থাকবে। আমরা আগে বললাম যে এটা নেগেটিভ হবে, অর্থাৎ এটা যতই রাইটে যাব এই dp by dx এটা তোমার নেগেটিভ ভ্যালু থাকবে, প্রেসার কমবে, কিন্তু এই কমার রেটটা একটা কনস্ট্যান্ট থাকবে। এটা হলো রেট অফ চেঞ্জ অফ প্রেসার। রেট অফ চেঞ্জ অফ প্রেসার যেটা হবে সেটা কনস্ট্যান্ট রেটে এই চেঞ্জটা হবে, সেটি বলছে। dp by dx এটা কনস্ট্যান্ট বলছে। আর লেফট সাইড ফাংশন অনলি আর রাইট সাইড ফাংশন হলো x। এখানে আমাদের একটা ইন্টিগ্রেশন যদি করি পাইপ ক্ষেত্রে, একটা ফ্লো কোন একটা পাইপের যদি কোন একটা পয়েন্টে যে কোনো একটা পয়েন্ট ধরলাম x ইকুয়াল টু x1, যেখানে প্রেসার ধরলাম p1, আরেকটা পয়েন্ট x1 প্লাস l ডিস্টেন্সে যে আরেকটা পয়েন্ট ধরলাম সেই পয়েন্টের প্রেসার ধরলাম p2। তাহলে এই দুইটা পয়েন্টের প্রেসার ড্রপ যদি আমরা dp বাই dx যদি আমরা করি, তাহলে পুরো dp হলো একটা প্রেসার হলো p2 মাইনাস p1 এটা ডিভাইডেড বাই l, আর ফাইনাল পয়েন্টের যে প্রেসারটা মাইনাস ইনিশিয়াল পয়েন্টের প্রেসার, আর নিচের ডিস্টেন্স টোটাল ডিস্টেন্সটা হলো l। তাহলে আমরা এইভাবে লিখতে পারি। and substituting equation 43 এটা 43 ইকুয়েশন দিলাম into v average expression of equation 40। v average এর এক্সপ্রেশনটা কোনটা, ইকুয়েশন 40 কোনটা ছিল, ইকুয়েশন 40 v average is equal to minus r square 8 mu dp by dx। এখানে dp by dx এর পরিবর্তে আমরা ওই যে ভ্যালুটা পেলাম ওটা বসায় দেব আর কি এই ইকুয়েশনটা, ইকুয়েশন 40 তে dp by dx এর ভ্যালুটা পেলাম p2 minus p1। তাহলে ওই ইকুয়েশনে যদি বসায় দিই তাহলে আমাদের যেটা আসতেছে 8 mu l v average by r square ইকুয়াল টু, এটাকে যদি আমরা ডায়ামিটারে দেখাই তাহলে 32 mu l v average by d square। এটা হলো প্রেসার ড্রপের লেমিনার ফ্লোর জন্য, এটা হলো প্রেসার ড্রপের ইকুয়েশন। প্রেসার ড্রপটাই হলো আমাদের প্রেসার লস। বলছে যে প্রেসার ড্রপ ডিউ টু ভিসকাস ইফেক্ট। ভিসকাস ইফেক্টের জন্য যে প্রেসার ড্রপটা হবে represents an irreversible pressure loss and is called pressure loss। প্রেসার ড্রপ যেটা হবে সেটা আমরা এটা irreversible pressure loss, মানে এটাকে আমরা ফেরত পাবো না। ভিসকাস জন্য এটা লস হয়ে গেল, এটাকে ফেরত পাওয়া যাবে না, কাজে এটা আমার লসটা পার্মানেন্ট লস। এটাকেই বলা হয়, প্রেসার ড্রপটাকে বলা হয় pressure loss। It is convenient to express the pressure loss for all types of fully developed internal flow in terms of dynamic pressure and friction factor। এটা একটা কমন একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটা ফ্লুইড মেকানিক্সে তোমরা জানো, এটা ডার্সিস, এটা কোন একটা পাইপের ভিতরে যদি কোনো ফ্লো হয়, সেই ফ্লো হলে যেটা প্রেসার লস হয় সেই প্রেসার লসের ইকুয়েশন, এটা কমন ইকুয়েশন হলো del pl, এটা হলো প্রেসার লস, ইকুয়াল টু ফ্রিকশন ফ্যাক্টর f into l by d। l হলো তার লেন্থ, d হলো ডায়ামিটার অফ দ্য পাইপ, আর ডাইনামিক প্রেসার rho v square by 2। rho v square v অ্যাভারেজটা, v square বলতে v অ্যাভারেজ স্কয়ার বাই 2। এই ইকুয়েশন 45 এই জিনিসটা তোমাদের ফ্লুইড মেকানিক্সে হয়তো পড়ছো, অথবা এটা তোমাদের মুখস্থ রাখতে হবে যে এটা সবসময় জানতে হবে যে প্রেসার লসের ইকুয়েশনটা কি, f l by d, তারপর হলো rho v অ্যাভারেজ স্কয়ার ডিভাইড বাই 2। এখানে যে লাস্টের টার্মটা rho v অ্যাভারেজ স্কয়ার বাই 2, এটাকে বলা হয় ডাইনামিক প্রেসার। আর f প্রথম টার্ম যেটা f দেওয়া আছে এটা হলো ডার্সিস ফ্রিকশন ফ্যাক্টর। এখন এই ডার্সিস ফ্রিকশন ফ্যাক্টরটা আমরা f ইকুয়াল টু আমরা জানি 8 টাউ w rho v স্কয়ার অ্যাভারেজ। এই ফ্রিকশন ফ্যাক্টরটা আমরা বের করতে পারবো। ইট ইজ অলসো কল্ড ডার্সিস ওয়েসবেক ফ্রিকশন ফ্যাক্টর। সুতরাং আমরা এই ইকুয়েশনটা মনে রাখতে হবে, আর এটা মনে রাখতে হবে ফ্রিকশন ফ্যাক্টরটা 8 টাউ rho v স্কয়ার g। এখন আমরা যদি এই ইকুয়েশন 44 and 45 to each other and solving f, ইকুয়েশন 44 যেটা আছে আর 45 দেখি আমরা, এটা 45 আর 44 আছে এটা, এই দুটো ইকুয়েশনকে যদি আমরা এখানেও প্রেসার লস এখানেও প্রেসার লস, তাহলে একটা আরেকটা সমান সমান যদি দেখাইতে পারি
অর্থাৎ এই ডায়ামিটারটা নেই অথবা এটাই নেই, যে পার্টে নেই, যদি এটাই নেই 32 মিউ এল ভি এভারেজ ডি স্কয়ার, এটা ইকুয়াল টু, আমরা যদি সরাসরি এটাতে বলি যে ইকুয়াল টু এফ এল বাই ডি রো ভি স্কয়ার এভারেজ বাই 2। এটা যদি নেই তাহলে এই দুটা ইয়ে করলে যদি আমরা রিয়ারেঞ্জ করি লেভেল মানটা আসতেছে 64 মিউ রো ভি রো ডি ভি এভারেজ। এন্ড মিউটাকে যদি আমি নিচে নিয়ে আসি তাহলে রো ডি ভি এভারেজ বাই মিউ, এটা হলো আবার রেনল্ডস নাম্বার। রো হলো ডেনসিটি, ডি হলো ডায়ামিটার, ভি এভারেজ হলো এভারেজ ভেলোসিটি, আর মিউটা হলো কাইনেমেটিক না ডাইনামিক ভিসকোসিটি। তাহলে আমরা এটাকে একটা রেনল্ডস নাম্বার দিয়ে প্রকাশ করলে আমরা লিখতে পারি 64 by Reynolds number. This equation shows that in laminar flow the friction factor is a function of a Reynolds number only. তাহলে এই এখান থেকে দেখা যাচ্ছে সার্কুলার টিউব লেমিনার ফ্লো যদি হয়, the friction factor কি is a function of Reynolds number only and is independent of the roughness of the pipe surface. Roughness of the pipe surface এর উপর এটা ডিপেন্ড করতেছে না, এটা শুধু Reynolds number এর উপর ডিপেন্ড করতেছে। তো ভিসকোসিটি তো এখানে রেনল্ডস নাম্বারের মধ্যে ভিসকোসিটি আছে, ডেনসিটি আছে, সুতরাং ডেনসিটি ভিসকোসিটি এগুলো তো এর মধ্যেই আছে। সুতরাং তাহলে আমরা এই সার্কুলার টিউবের ক্ষেত্রে আমাদের লেমিনার ফ্লো যদি হয় সেই ক্ষেত্রে ফ্রিকশন ফ্যাক্টরটা হবে 64 বাই রেনল্ডস নাম্বার, এটা মনে রাখতে হবে। আর নরমালি যেটা ফ্রিকশন ফ্যাক্টর হলো 8 টাউ রো ভি এভারেজ স্কয়ার, এটা ইন জেনারেল। বাট এটাকে যদি আমরা সার্কুলার টিউব এবং লেমিনার ফ্লো যদি আমরা কনসিডার করি সেই ক্ষেত্রে ফ্রিকশন ফ্যাক্টর হবে 64 বাই রেনল্ডস নাম্বার। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এখানে আরেকটা জিনিস আছে যেটা হলো যে ইন দ্য অ্যানালাইসিস অফ পাইপিং সিস্টেম প্রেসার লসেস আর কমনলি এক্সপ্রেসড ইন টার্মস অফ ইকুইভ্যালেন্ট ফ্লুইড কলাম হাইট। প্রেসার লসটাকে বলা হয়, ইকুইভ্যালেন্ট করা হয় ফ্লুইড কলাম হাইট এন্ড ইজ কল্ড হেড লস, এইচএল দিয়ে প্রকাশ করা হয়। মানে একটা কলামের ফ্লুইডের কলামের যে হাইট সেটাকে হেড লস দিয়ে প্রকাশ করা হয়। নোটিং দ্যাট দ্য ফ্লুইড স্ট্যাটিক্স দ্যাট ডেল পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। আমরা এটা ইন্টারমিডিয়েটে পড়ছি যে কোন একটা ফ্লুইডের কলামের হাইটের যে প্রেসারটা সেই প্রেসারটাকে বলা হয় ডেল পি, এটাকে আমরা এইচ রো জি ইকুয়াল টু এইচ রো জি লেখা যায়। Thus the pressure difference del P corresponding to a fluid height H equal to, তাহলে এখান থেকে যদি H equal to লিখতে যাই H equal to del P by rho G, del P by rho G লিখতে পারি। The pipe head loss is obtained by dividing del PL কে পাইপের হেড লস যদি আমরা বের করতে চাই del PL divided by rho G দিয়ে আমরা প্রকাশ করতে পারি। কাজেই HL অর্থাৎ হেড লস del PL divided by rho G। এখন পাইপের ডেল পি এল যেটা হেড লস কে আমরা আবার ডেল পি কে আমরা দিয়ে প্রকাশ করি কি এফ এল বাই ডি ভি স্কয়ার এভারেজ বাই 2 জি। এটা তো আমরা হেড লস যেটা আমরা পেলাম এটা তো আমরা এই আগের ইকুয়েশনে পেলাম, এই যে ডেল পি এল এফ এল ডি রো ভি স্কয়ার এ বি, এই যে এটা হলো প্রেসার লস। এটাকে হেড লস দিয়ে যদি আমরা ইয়ে করি হেড লস দিয়ে লিখি তাহলে এই ডেল পি এল বাই রো জি, এটার পরিবর্তে যদি আমরা ডেল পি এল এর পরিবর্তে আমরা ওই ইকুয়েশনের ডেল পি এল যদি বসাই দিই, এটা ডেল পি এল অর্থাৎ প্রেসার লস যদি এখানে বসাই দিই তাহলে আমরা নিচে রো জি আছে, আলটিমেটলি উপরের ভি স্কয়ার রো জিটা কেটে যাবে, এই রোটা কেটে যাবে, তাহলে আমাদের আলটিমেটলি যেটা থাকবে এফ এল বাই ডি ইন্টু ভি স্কয়ার এভারেজ বাই 2 জি, এটা থাকবে। তাহলে হেড লসের আমরা একটা ইকুয়েশন পেলাম, হেড লস ইকুয়াল টু এফ এল বাই ডি ভি এভারেজ স্কয়ার বাই 2 জি। আর হেড লসের তোমার এটা যদি মুখস্থ নাও থাকে তোমার এই জিনিসটা মনে রাখলে হবে ডেল পি এল বাই রো জি। আর ডেল পি এল এর ফর্মুলাটা তোমাদের মুখস্থ রাখতেই হবে, যেটা এফ যেটা ফ্রিকশন ফ্যাক্টরের সাথে সম্পর্ক, এটা মুখস্থ রাখতেই হবে। এটা জানা থাকলে তুমি হেড লস বের করতে পারবে। শুধু ওইটাকে সরাসরি ই দিয়ে ভাগ করলে হবে, রো জি দিয়ে ভাগ করলে হেড লস পেয়ে যাবে। এখানে একটা ছবি দেখা যাচ্ছে যে ভি এভারেজ ডেল পি এল ডায়ামিটার, এখানে সবকিছু 0.1, তাহলে এখানে প্রেসার লস
del PL equal to যে ইকুয়েশনটা দেখাইলাম, head loss equal to এটা। The head loss HL represents the additional height that the fluid needs to be raised by a pump in order to overcome the frictional losses in the pipe. তাহলে head lossটা কি রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করে the additional height that the fluid needs to be raised by a pump in order to overcome the frictional loss in that pipe. The pipe frictional loss কে overcome করলে additional power কতটুকু লাগবে সেটাই হলো head loss. The head loss is caused by viscosity and it's directly related to the wall shear stress. The required pumping power to overcome the pressure loss, এই pressure loss টাকে overcome করার জন্য যে আমাদের পাম্পিং পাওয়ার যেটা দরকার, সে পাম্পিং পাওয়ার ইকুয়াল টু V dot del P L, এটা হলো প্রেসার লস, আর V dot হলো ভলিউমেট্রিক ফ্লো রেট মিটার কিউব পার সেকেন্ড, আর M dot হলো মাস ফ্লো পার কেজি পার সেকেন্ড। তাহলে ভলিউমেট্রিক ফ্লো রেট ইনটু পাম্প ইনটু ভলিউমেট্রিক ফ্লো রেট কে যদি আমরা প্রেসার লস দিয়ে গুণ করি, তাহলে আমরা কি পরিমাণ পাওয়ার দরকার হবে, পাম্পিং পাওয়ার কত দরকার এই লসটাকে ওভারকাম করতে, সেটা আমরা পেয়ে যাচ্ছি। W dot pump equal to V dot volumetric flow rate into pressure loss del PL। তাহলে এটাকে আমরা del PL কে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, মানে হেড লসের টার্মে রো GHL। রো GHL এখান থেকে আমরা যদি আমরা ভলিউমেট্রিক ফ্লো রেট দিয়ে রো দিয়ে গুণ করি, তাহলে আমরা মাস ফ্লো রেট পেয়ে যাচ্ছি। ভলিউমেট্রিক ফ্লো রেট হলো ভি ডট আর রোটা হলো ডেনসিটি, তাহলে গুণ করলে আমরা মাস ফ্লো রেট পেয়ে যাচ্ছি। আর GHL তো থাকলো, তাহলে আমরা পাম্পিং পাওয়ার যেটা দরকার সেটাকে আমরা M ডট GHL এটা দিয়েও প্রকাশ করতে পারি, এটা দিয়েও প্রকাশ করতে পারি, ভলিউম ফ্লো রেট দিয়েও প্রকাশ করতে পারি, মাস ফ্লো রেট দিয়েও প্রকাশ করতে পারি ইন টার্মস অফ হেড লস। তাহলে কোনো একটা যদি হরিজন্টাল পাইপ হয়, সেই ক্ষেত্রে ভি অ্যাভারেজ ইকুয়াল টু, এটা আমরা তো আগেও দেখছি, ভি অ্যাভারেজ P1 মিউ P2 R স্কয়ার বাই 8 মিউ L। এখানে P1 মাইনাস P2 এটা আর এর জায়গায় যদি ডি করো তাহলে এরকম আসে, তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি ডেল P P1 বিয়োগ P2 বিয়োগ ডেল P ইনটু ডি স্কয়ার ডিভাইড বাই 32 মিউ L। The average velocity, এটা হলো average velocity for laminar flow। আর ভলিউমেট্রিক ফ্লো টাকে আমরা যদি বের করতে চাই, ভলিউমেট্রিক ফ্লো ইজ ইকুয়াল টু এভারেজ ভেলোসিটি ইনটু ক্রস সেকশনাল এরিয়া, এই দুটো গুণ করলে তুমি পেয়ে যাচ্ছ ভলিউমেট্রিক ফ্লো রেট। এন্ড এভারেজ ভেলোসিটি আমরা বের করলাম হরিজন্টাল টিউবের ক্ষেত্রে, এটা আমরা বসাই দেব এই জায়গায় এই ইকুয়েশনে। এভারেজ ভেলোসিটি এটা বসাই দিলে আমরা এটা বসাচ্ছি P1 বিয়োগ P2 R স্কয়ার ডিভাইড বাই 8 মিউ L। আর এসি পরিবর্তে লিখতে পারি ক্রস সেকশনাল এরিয়া হরিজন্টাল টিউবের ক্ষেত্রে বা যে কোনো টিউবের ক্ষেত্রে পাই R স্কয়ার। তাহলে এটা রিঅ্যারেঞ্জ করলে আমাদের আসছে ডেল P বাই D টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 1 to 8 মিউ L। এটি হলো তোমার ভলিউম ফ্লো রেটের একটা ইকুয়েশন। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফর এ স্পেসিফাইড ফ্লো রেট দ্য প্রেসার ড্রপ এন্ড thus the required pumping power is proportional to the length of the pipe and viscosity of the fluid। এখন এই যে পাম্প প্রেসার ড্রপ যেটা প্রেসার ড্রপ যেটা সেটা কার সাথে রিলেটেড, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ দ্য পাইপের লেন্থ যত বেশি হবে ভিসিসিটি যত বেশি হবে প্রেসার লসটা তত বেশি হবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ফোর্থ পাওয়ার অফ দ্য রেডিয়াস অর ডায়ামিটার অফ দ্য পাইপ, রেডিয়াস অথবা ডায়ামিটারের ফোর্থ পাওয়ার, তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল টু। কাজে এখানে যেটা ছবি দেখা যাচ্ছে, এখানে যে একটা ডায়ামিটার আছে ডি আর একটা ডায়ামিটার 2D এটা পাইপের, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল টু, কাজে এটা যদি একটা চিকন পাইপ হয় যার ডায়ামিটার ডি, তাহলে এখানে পাম্পিং পাওয়ার দরকার 16 হর্স পাওয়ার। এটা যদি 2D হয়, ডায়ামিটার ডাবল করে দেওয়া হয়, সেখানে পাম্পিং পাওয়ার রিকোয়ার্ড 1 হর্স পাওয়ার মাত্র। সুতরাং the pumping power requirement for a laminar flow piping system can be reduced by a factor of 16 by doubling the tube diameter। তাহলে তোমার এখানে
পাম্পিং পাওয়ার 16 গুণ তোমাকে কম লাগবে যদি তুমি পাইপের ডায়ামিটারটাকে ডাবল করো। আর পাইপের ডায়ামিটার যত বাড়াবা পাম্পিং পাওয়ার তত কম লাগবে, অর্থাৎ তোমার মোটরের পাওয়ার কম লাগবে পানি উঠাইতে বা সার্টেন লেভেল নিয়ে যেতে। আজকে এই পর্যন্তই থাক। আর কোনো কোশ্চেন আছে? ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি ঘুমাচ্ছ নাকি? নো স্যার। কোনো রেসপন্স নাই। অনেক কঠিন আছে কিন্তু দুইটা ডেরিভেশন গুলো কিন্তু একটু জটিল আছে, তোমরা প্র্যাকটিস করতে হবে বাসায়। আর কোনো কোশ্চেন আছে? নো স্যার। কোশ্চেন না থাকলে আমি এখন তাহলে ইয়ে করি, তোমাদের রোল কল করি।